নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দীঘার একটা মারাত্মক সত্য ভৌতিক ঘটনা। যদি তোমরা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখো, ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছে অনিক বিশ্বাস দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। আমার নাম অনিক বিশ্বাস, আমার বাড়ি দমদম। আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা আমার সাথে 2018 সালে ঘটে। একটা খুবই আশ্চর্য ঘটনার শুরুটা করার আগে 2015 থেকে একটু শুরু করি। 2015 সালে আমার বিয়ে হয়। আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক খুবই ভালো ছিল। 2015, 16, 17 আমরা খুবই ভালো কাটাই। 2018 ভোরবেলা শীতকাল, আমি ঘুমিয়ে আছি, আমার স্ত্রী বাপের বাড়ি গেছে। গেটে একটা ঠাক ঠাক করে খোলার আওয়াজ পেলাম, মনে হলো দরজা খুলে কেউ ঘরে ঢুকলো। আমি তখনও কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি। চোখটা হালকা খুলতেই দেখলাম আমার স্ত্রী মানবিকা দাঁড়িয়ে রয়েছে দরজার সামনে। আমাকে দেখে কিছু তো একটা বলছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি না। হঠাৎ করে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। আমি উঠলাম, কিন্তু কিছু বুঝতে পারলাম না। সারা শরীরটা ভারী হয়ে গেছে, মনে হচ্ছে গায়ের ওপর কেউ একটা উঠে বসেছিল। প্রচণ্ড যন্ত্রণা করছে সারা শরীর। আমি 12টার দিকে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে মানবিকার বাড়ি গেলাম। গিয়ে যেটা শুনলাম সেটা আমাকে খুবই অবাক করলো। মানবিকা আর আমার সাথে সংসার করতে চায় না। কেন চায় না, কি কারণ, কিছুই বলতে চাইছে না, আমার সাথে দেখা অবধি করতে চাইছে না। আমি হয়তো ভাবলাম হয়তো কিছু একটা কারণ হয়েছে, ঠিক হয়ে যাবে, কিন্তু জিনিসটা যে এত দূর গড়াবে কেউ বুঝতে পারেনি। 1 মাস কেটে গেল, মানবিকা আমার কাছে ফিরল না। বাড়িতে এলো ডিভোর্স পেপার। আমার মাথা তখন ঘুরিয়ে গেল। আমার বাড়ির লোক অনেক বোঝালো, মানবিকার বাড়ির লোকও মানবিকাকে বোঝালো, কি হয়েছে জানতে চাইলো, কিছু বলতেই রাজি নয়। আমি আর বেশি চাপ দিলাম না, যে যেমন থাকতে ভালো থাকে, আমি ওকে ছেড়ে দিলাম। আস্তে আস্তে ডিপ্রেশনে ঢুকে গেলাম। আর আমার সাথে একটা খুবই আশ্চর্য ঘটনা ঘটতে থাকলো। প্রত্যেক দিন রাত 2টো থেকে 3টের মধ্যে আমার ঘুম ভেঙে যেত। আর ঘুম ভাঙতো একটা মেয়ে ছেলের কণ্ঠের গানের স্বরে। কণ্ঠটা খুবই সুন্দর, আর গানটাও একটা রবীন্দ্রসঙ্গীত গাইতো, আর আমার ঘুম ভেঙে যেত। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি ঘটছে। মাঝে মাঝে মনে হতো কেউ হয়তো আমার সাথে মজা করে। আমি যেহেতু একতলায় একদম জানলার পাশে ঘুমাই, হয়তো কেউ আমাকে রোজ দেখে আর আমার সাথে মজা করে। তাই আমি অত কিছু না ভেবে রাত 2-3টের সময় যখন গানটা শুনে ঘুমটা ভাঙতো আমার, আমি জল টল খেয়ে আবার 4:30-5টার দিকে ঘুমিয়ে পড়তাম, আবার 12টার দিকে উঠতাম। আমি কাজকর্ম একদম বন্ধ করে দিলাম। আমার শরীর কিরম একটা হতে থাকলো, চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গেল। আমি নেশায় ঢুকে গেলাম। মানবিকাকে ফোন করলে বিজি বিজি বলতো, হয়তো সে আমাকে ব্লক করে দিয়েছিল। আমার জীবনে একটা অন্ধকার নেমে এলো, বা আমার সাথে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। 2018 শেষ হবে, 2 মাস বাকি। আমার খুবই কাছের বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড বিজয় আমার বাড়িতে এলো। এসে বলল, অনিক, তোর না এই অবস্থাটা আমি আর দেখতে পাচ্ছি না। ভাই তুই একটা কাজ কর, আমি দিদির সাথে কথা বলছি, আমি বৌদির সাথে কথা বলছি, তুই 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 খালি ঠিক হয়ে যা। আমি ওকে বললাম, না রে, ও আর ফিরবে না। ফেরার হলে অনেক আগেই ফিরতো। আজ কত মাস কেটে গেল, একবারও এসছে। এত অভিমান আমার প্রতি ওর, কি করেছি আমি? আমার বন্ধু বুঝতে পারলো যে আমি আমার মাথার দিকে নেই, ঠিক নেই আমি। ও আমায় বলল, আচ্ছা একটা কাজ করলে হয় না, জানিস তো
আমার মামা এই রিসেন্টলি দীঘায় একটা ছোট্ট গেস্ট হাউস কিনেছে। এখন ওখানে কেউ থাকে না, মানে জলের কানেকশনটা আসেনি, লাইটের কানেকশনটা আসেনি, বাট সকাল দিকে খুব সুন্দর আলো আসে। এবং পেছনে একটা বাড়ি আছে, উনি জল টল সব লাইট টাইট দিয়ে মোটামুটি হেল্প করে। যাবি নাকি ঘুরতে? আমিও যাচ্ছি, চ না ঘুরে আসি, তোরও মনটা ফ্রি হয়ে যাবে, আমার ওখানে মামার দুটো কাজ আছে, কমপ্লিট করে নেব। অনেক জোরাজুরির পরে আমি ভাবলাম সত্যিই তো ঘুরে আসাই যাক। আমি চলে গেলাম ওর সাথে। ঠিক দীঘাটায় না ঢুকলাম, আমার কেরম একটা শরীর ভার হয়ে গেল। আমার মনে হচ্ছে আমি হয়তো নিজের ইচ্ছায় যাচ্ছি না, আমাকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে, আগে থেকে আমার জন্য কেউ ওখানে ওয়েট করছে। দীঘার সমুদ্রে গাড়িটা থামলো, আমাদের 4 চাকা। আমি নেমে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে রয়েছি, আমার পাশে বিজয় দাঁড়িয়ে রয়েছে। ঠান্ডা একটা হাওয়া গা ছুঁয়ে গেল, মনে হচ্ছে চারিদিক নিস্তব্ধ, আর সেই গানটা আবার ভেসে ভেসে আসছে। আমি বিজয়কে বললাম, এই শুনতে পাচ্ছিস? কেউ একটা মেয়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত গাইছে। বিজয় বলল, কি পাগল ছাগল হলেই নাকি, কেউ গাইছে না, চ চ চ, গেস্ট হাউস আর একটু আগে। আমি আবার গাড়িতে বসলাম, জানলাটা খুলে দিলাম, সমুদ্রের দিকে এক মনে তাকিয়ে আছি। মনে হচ্ছে সমুদ্রের ভেতর থেকে কেউ আমাকে ডাকছে। তো কোনো রকম আমি যখন পৌঁছালাম, ওখানে একজন কাকু ছিল, উনি আমাদের খুবই হেল্প করলো, খাবার দাবার। সেই রাতে, যেহেতু আমরা রাতে পৌঁছেছিলাম দীঘায়, আমাদের খাবার টাবার দিল। ওই রাতে আমি ঘুমোতে যাব। আমি যেই রুমটাতে উঠলাম, আমি ফার্স্ট ফ্লোরেরই সেকেন্ড একটা রুম ছিল, ওইটাতে আমি গেছিলাম, আর পাশেরটাতে বিজয় ছিল। বিজয় হয়তো কিছু একটা কাজ করছিল, ওই জন্য আমি বললাম যে আমার খুব টায়ার্ড লাগছে, আমি ঘুমিয়ে পড়লাম। ও আর জোর করলো না, ও বলল, হ্যাঁ তুই যা ঘুমা, আমি আসছি। পাশের রুমে যখন আমি ঢুকলাম, চারিদিক অন্ধকার, গাটা না কেরম একটা ভারী হয়ে গেল, আর না ঘরটা কনকনে ঠান্ডা। আমি বুঝতে পারছিলাম না কি করব। হাতের সামনে দেখলাম একটা মোম, আমি মোমটাকে জ্বালালাম। জ্বালানোর পরে যেটা দেখলাম, আমি জানি না কেন এত ভয় পেয়ে গেলাম। আমি দেখতে পাচ্ছি একটা বড়, মানে পোস্টারের মতো একটা মেয়ের ছবি। আমি না মেয়েটার চোখের দিকে একভাবে তাকিয়ে আছি, আর মনে হচ্ছে কারো একটা ঠান্ডা স্পর্শ আমার সারা শরীর জুড়ে যাচ্ছে। আমার মাথায়, কাঁধে, পেটে, বুকে, হাতে কেউ মনে হয় একটা মেয়ের যে নখ থাকে না, ওরকম নখ দিয়ে আছড়ে যাচ্ছে। আমার সারা শরীর জ্বলছে, কিন্তু আমি একভাবে মেয়েটার চোখের দিকে তাকিয়ে রয়েছি ছবিটায়। হঠাৎ করে পেছন থেকে একটা হাত পড়লো আমার, আমি একটু কেঁপে উঠলাম। পেছন ঘুরে দেখি বিজয়। ও বলল, কি রে, কি হয়েছে, দাঁড়িয়েছিস কেন এরকম করে? আমি বললাম, না না কিছু না। আমি শুয়ে পড়লাম। ঠিক রাত 3টে বাজে আমার ঘুম আবার ভেঙে গেল। আবার সেই মেয়েলি কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত গাইছে কেউ। এইবার আমি ভাবলাম, না এর শেষ দেখতেই হবে। আমার বাড়িতেও সেম, এখানেও সেম, কি হচ্ছে নাকি? আওয়াজটা একটু কান দিয়ে শুনলাম, দেখলাম বাইরে থেকে আওয়াজটা আসছে। আমি বিজয়কে আর না তুলে সদর দরজাটা খুললাম। খোলার পরে গানটা শুনতে 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 পিছন করছি। ঠিক গেস্ট হাউসের পেছনে যে বাড়িটা ছিল, সেই বাড়ির গা ঘেঁষে মনে হচ্ছে কেউ একটা সাদা কাপড় পরে বসে রয়েছে, হাঁটুতে নিজের মাথাটা ঢুকিয়ে, আর গান গাইছে গুনগুন 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 করে। আমি মেয়েটার দিকে গেলাম, এগিয়ে বললাম, কি হে, কে তুমি? মেয়েটা কোনো সাড়া দিল না। আবার বললাম, কি হে, কে তুমি? মেয়েটা এবারও কোনো সাড়া দিল না। আমি যেই মেয়েটার কাঁধে হাত রাখলাম, মেয়েটা মাথা তুলল। বিশ্বাস করবে না, ওই দৃশ্য যদি
মানে অন্য কেউ দেখতো ওখানেই হার্ট ফেল করে যেত। মেয়েটার মুখ নেই, ওটা একটা স্কেলিটেন, ওর মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে, আর ও দু হাত দিয়ে আমার গলা টিপতে আসছে। আমি দৌড়াচ্ছি, মেয়েটা মনে হচ্ছে কোথা থেকে ভেসে ভেসে আমার পেছনে আসছে, আর একটা কথাই, দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পরে যখন আমি চোখ খুলি, আমি আমার খাটে শুয়ে রয়েছি। আমার বন্ধু ব্রেকফাস্ট নিয়ে আসে আমার জন্য, পাউরুটি আর ডিম সেদ্ধ। এসে বলে, কিরে খেয়ে নে, ওঠ, আর কত ঘুমাবি, 12টা বাজে। আমি উঠতে পারছি না, আমার সারা শরীর ব্যথা করছে, আমি ব্যথায় কেঁদে উঠি। ও বলে, কী হয়েছে তোর? ই বাবা, তোর তো সারা গা পুড়ে যাচ্ছে জ্বরে। এগুলো কি তোর গায়ে? আমার গায়ে লম্বা মোটা মোটা আঁচড়ের দাগ, গলা মনে হচ্ছে কেউ টিপে ধরেছিল, কোনো মেয়ে ছেলের আঙুলের দাগ। আমি চোখ খুলতে পারছি না, একার মতো একা বিড়বিড় বিড়বিড় করছি। আমার বন্ধু আর কোনো দিক না তাকিয়ে, কাউকে ফোন না করে মানবিকাকে ফোন লাগায়। মানবিকা জানি না কি হলো, এক ফোনে মানবিকা বাড়ি চলে আসে। দীঘার ওই গেস্ট হাউসে আসার পরে ও দেখে আমার গা পুড়ে যাচ্ছে, ও আমাকে ওষুধ দেয়। আমি বুঝতে পারছি আমি মানবিকার কোলে শুয়ে আছি, ও আমায় জলপট্টি দিচ্ছে, মাথা ধুয়ে দিচ্ছে, কিন্তু আমি ওর সাথে কথা বলতে পারছি না। চোখ বুঝলেই একটা কোথাকার মেয়ের মুখ আমার চোখে ভেসে উঠছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার সাথে কি ঘটছে। শেষে আমি একটু সুস্থ হওয়ার পরে মানবিকা বিজয়কে বলে, আমি চলে যাচ্ছি। বিজয় বলে, বৌদি বৌদি, আমি তো ওর হাতে পায়ে ধরি, ও খুব ভালো ছেলে, ও তোমায় খুব ভালোবাসে, ওকে ছেড়ে যেও না। আমার বউ তখন নাকি বিজয়কে বলে, তুমি জানো না ও কত বড় দোষ করেছে, ওর মতো লোকের সাথে আমি থাকতে পারবো না, বলে হন হন করে নিচে নেমে যায়। আবার আমার বন্ধু পেছন পেছন যায়, গিয়ে বলে, বৌদি আমি তোমার হাতে পায়ে ধরি, যা হয়েছে মিটিয়ে নাও, ও তোমায় ছাড়া বাঁচবে না বৌদি, ও মরে যাবে। ও এমন কি করেছে আমায় বলো। আমার বউ মানবিকা বিজয়কে বলে, আমি বাপের বাড়ি গেছিলাম, শীতকাল, সকালবেলা বাবার শরীরটা ভালো ছিল না, বাবাকে দেখে ফিরলাম, ফিরে দেখি ও শুয়ে আছে, আর ওর গায়ের উপর একটা মেয়ে ছেলে বসে রয়েছে। আমি যখন ওকে ডাকলাম ও কোনো সাড়া দিল না, উল্টে মেয়ে ছেলেটা আমায় বলতে লাগলো, চল এখান থেকে চলে যা, ও আমাকে ভালোবাসে, তুই কে রে, তোর জন্য আমরা আলাদা হয়েছি, চলে যা। আমি আর কোনো দিক না তাকিয়ে ওখান থেকে বেরিয়ে যাই। বিজয় ওকে অনেক বোঝায়, দেন ও আমার সাথে কথা বলতে রাজি হয়। ওরা ওপরে যখন আসে তার আগে আমার সাথে একটা ঘটনা ঘটে। আমি খাটে শুয়ে রয়েছি, হালকা একটু চোখটা খুললো আমার, আমি মানবিকার আওয়াজ পাচ্ছি, মানবিকা যে কোলে শুয়েছিলাম আমি সব বুঝতে পেরেছি। আমি উঠে মানবিকার কাছে যেতে যাব, পেছন থেকে একটা মেয়ের কণ্ঠে আমাকে ডাকে, কি হলো, কোথায় যাচ্ছ তুমি? পেছন ঘুরে দেখি 19-20 বছরের একটা মেয়ে, খুব সুন্দরী, আমার দিকে ছলছল করে তাকিয়ে রয়েছে, মুখ দিয়ে লালা পড়ছে, আর আমায় বলছে, আগের জন্মে আমরা আলাদা হয়েছিলাম, এই জন্মে আমি তোমার, শুধু তোমার, এই জন্মে আমার বাবা রাজি হয়ে গেছে বাবা। আমি বললাম, কে কে তুমি, কী সব বলছো এগুলো? হঠাৎ করে কোথা থেকে যেন একটা ঠান্ডা হাওয়ার মতো কিছু উড়ে আসে, আমি দেখি একটা বয়স্ক লোক, সারা গা নোংরা আর মুখের চারিদিকে কাটা, একদম রক্ত বেরাচ্ছে। সে বলতে থাকে, কি হলো, আমি তো রাজি, এবার আমার মেয়েকে বিয়ে করো তুমি। আমি প্রচণ্ড জোরে চিৎকার করি, আর ওই মেয়েটা এবার হিংস্রভাবে আমার দিকে তাকায়। মেয়েটা যে মানুষ না আমি বুঝতে পারি। আমি প্রচণ্ড চিৎকারে আমার বন্ধু আর মানবিকা দৌড়ে আসে ঘরের দিকে, এসে দেখে আমি নিচে পড়ে রয়েছি, আর ওরা বুঝতে পারে কিছু একটাই ঘরে আছে, যেটা দেখে আমি ভয় পাচ্ছি। আমি মানবিকাকে প্রচণ্ড জোরে জড়িয়ে ধরি, আমার বন্ধু বুঝতে পারে, আমরা তাড়াতাড়ি ওই ঘর থেকে বেরাই। বেরানোর পরে আমার বন্ধু চেনা জানা এক ওঝা ছিলেন দীঘাতে, উনি খুব সিদ্ধ পুরোহিত, ওনাকে আমরা ডাকি।
উনি ডেকে আমাকে দেখে বলে, তোমার পুনর্জন্মে একটা প্রেম ছিল, যার বাবার কারণে সে মারা যায়। সে এখন তোমায় খুঁজে ফেলেছে, ও তোমায় এত সহজে ছাড়বে না। শেষে অনেক রিকোয়েস্ট করার পরে উনি একটা যজ্ঞ করেন, আমার হাতে তাগা দেয়। তারপরেও না আমার 2-3 মাস মনে হতো কেউ আমাকে দেখছে, আবার ওই কানটা আমার কানে বাজতো। কিন্তু আমাকে ওই শুদ্ধ পুরোহিত বলে দিয়েছিলেন যে যতই গান বাজুক, যতই ওই মেয়েটা তোমাকে পেছন থেকে ডাকুক, পেছন ঘুরে তাকাবে না আর কোনো কিছু রিপ্লাই করবে না। এরম করে প্রায় 2-3 মাস চলে। আমি মাঝে মাঝে ফিল করতাম। তারপর আমার মানবিকার সাথে সব কিছু ঠিক হয়ে যায়। ও যখনই আমার মানে ভয় লাগতো আমি ওর কাছে চলে যেতাম। আস্তে আস্তে জিনিসটা নর্মাল হয়ে যায়। দেন এখন আর আমি কোনো আওয়াজ শুনি না। ওনার আজকে ওই শুদ্ধ পুরোহিত যদি না থাকতো তাহলে হয়তো আমি বেঁচেই থাকতাম না। আমার শরীর এতটা ভেঙে গেছিলো। এই ছিল আমার লাইফে ঘটে যাওয়া একটা ছোট্ট আশ্চর্য ঘটনা। যদি তোমার ভালো লেগে থাকে রিতম, অবশ্যই তোমার বন্ধুদের শ্রোতাদের পড়ে শুনিও। আজকের জন্য এইটুকুই। তো প্রথমে বলি, পুনর্জন্ম বলেও কিছু একটা হয়, আজকে আমরা বুঝলাম। যদি তোমাদের গল্পটা ভালো লাগে তাহলে শেয়ার করে বন্ধুকে ভয় পাওয়ার সুযোগ করে দাও। লাইক কমেন্ট করে জানাও গল্পটা কেরম লাগলো। আর শেয়ার করতে ভুলো না। ডিসক্রিপশানে মেল আইডি আছে, অবশ্যই মেল করে তোমাদের শোনা গল্প বা তোমাদের সাথে যদি এরম কোনো সত্য ঘটনা ঘটে থাকে অবশ্যই লিখে পাঠাতে পারো। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকু। আবার ফিরে আসবো নতুন কোনো ভয়ের সাথে, ভয়ের গল্প নিয়ে। আজকের জন্য এইটুকু। টাটা।